নমস্কার। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি সায়েন্সের উপরে, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে। তো এবার এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে আমরা আজকে নিউক্লিয়ার টেকনোলজি এই জিনিসটা পড়ব। তো প্রথমে আমরা বলে দিই যে এই যে মানে নিউক্লিয়ার টেকনোলজির যে জায়গাটা রয়েছে এখানে, এটা আমরা শুরু করছি পরমাণুর গঠনের দিয়ে। তো পরমাণুর গঠনের ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন, একবার আমাকেও দেখে দিবেন। তো যাই হোক, তো এই দেখুন নিউক্লিয়াসটা বা পরমাণুটি মূলত এই পরমাণুটার কেন্দ্র, এটাকে আমরা এখানে দেখিয়ে চেষ্টা করছি। এখানে নিউট্রন আছে, প্রোটন আছে, ইলেকট্রন আছে। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক তড়িৎ বা নেগেটিভ ইলেকট্রিক। আচ্ছা, প্রোটন হচ্ছে পজিটিভ আর নিউট্রন তো নিউট্রাল। তো এটা নিউট্রন আর প্রোটন মিলে কিন্তু এই নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্রকটা গঠিত, আর ইলেকট্রন তার বাইরে কক্ষপথে ঘুরে থাকে। তো এই যে বেসিক আইডিয়াগুলো আছে, যেমন ধরুন নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের মধ্যে কোন কণার ভর সর্বোচ্চ সব থেকে বেশি, কে কবে এটাকে আবিষ্কার করেন, এগুলো না আপনারা এই 9-10 বই থেকে একটু পড়ে নেবেন। দেখুন আমি লিখেই দিয়েছি পরমাণু কি এবং কোথায় থাকে, এগুলো 9-10 বেসিক বই থেকে পড়ে নিই। আমরা চেষ্টা একটু পরের লেভেলটা চেষ্টা করছি পড়ানোর জন্য। তো দেখুন, যেমন আমরা সোনার পরমাণুর একটা গঠন বলেছি, যেখানে ইলেকট্রন 79 -79 মানে হচ্ছে নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভ 79। তো যেহেতু পজিটিভ আর নেগেটিভ তড়িৎ দুটো সমান থাকছে, সেই জন্য কি হচ্ছে, ওটাতে সুস্থির মৌলতে পরিণত হচ্ছে। আর নিউট্রন থাকে 118। তো এই সোনার ভর সংখ্যা বা অ্যাটমিক নাম্বার হচ্ছে 197। এটা লেখা হয় AU 197 করে এইভাবে। এবার আমরা দেখবো যে পারমাণবিক বিক্রিয়া কি জিনিস। তো পারমাণবিক বিক্রিয়ার জন্য আমরা একটু করে নামাই। তো পারমাণবিক বিক্রিয়া কি? যখন পারমাণবিক বিক্রিয়া ঘটে তখন পরমাণুর নিউক্লিয়াস এক বা একাধিক নিউট্রন বা প্রোটন লাভ বা বর্জন করে, ফলে নিউক্লিয়াসটি অন্য পদার্থে পরিণত হয়। একটি মৌলের অন্য একটি মৌলে পরিণত হওয়ার ঘটনাকে ট্রান্সমিউটেশন বলে। অর্থাৎ পরমাণুর গঠনে পরিবর্তন করে লোহাকে সোনায় পরিণত করা যেতে পারে। যেটা আমরা সোনার অ্যাটমিক স্ট্রাকচার দেখছিলাম, যে স্ট্রাকচারটা আছে, আমরা যদি যে কোনো মৌলের অ্যাটমিক স্ট্রাকচারটাকে সোনার অ্যাটমিক স্ট্রাকচারে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা সেই ধাতুটাকে সোনায় পরিণত করতে পারবো। এবং এইভাবে যে সোনাগুলো তৈরি হয় তাকে বলে সিনথেটিক গোল্ড। যদিও ন্যাচারাল গোল্ডের দাম সিনথেটিক গোল্ডের থেকে অনেকটাই বেশি, এবং সিনথেটিক গোল্ড মানে কমার্শিয়াল ভাবে শুরু করা যায়নি এখন। আচ্ছা, তো এবার আমরা পয়েন্ট হচ্ছে তেজস্ক্রিয়তার নিচে লেখা দেখাই যাচ্ছে। তো এবার যে তেজস্ক্রিয়তার ব্যাপারটা রয়েছে, তেজস্ক্রিয়তাটা দেখুন, একটা অ্যাটম আর একটা নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াসটা যখন তেজস্ক্রিয় হয়, আমরা একটু নিচের লাইনটা পড়ে নিই, তারপর ছবিটা দেখবো। যেমন বলা হচ্ছে, তেজস্ক্রিয়তা এমন একটি পদ্ধতি যার ফলে পরমাণু কেন্দ্র থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন পারমাণবিক কণা বা রশ্মি নির্গত হয়। পৃথিবীতে জানা 2300 মৌলের মধ্যে। তো এই যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কি, দেখুন কি কি নির্গত হয়। একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে হাই এনার্জি বিটা রেডিয়েশন, আর একটা হচ্ছে গামা রেডিয়েশন। গামা সব থেকে বেশি শক্তিশালী। তো একটা পরমাণুর কেন্দ্রক যখন ভাঙা হয় বা তেজস্ক্রিয়তা হয়, তখন 3টে কণা বেরিয়ে যায়। এই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, 1896 সালে ফ্রান্সের বিজ্ঞানী অ্যান্টোনিও হেনরি বেকার, যেটা পরীক্ষায় এসে থাকে, প্রথম প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন ইউরেনিয়াম। মানে ইউরেনিয়ামে এটা একটা প্রাকৃতিক ভাবে ন্যাচারালি অকার্ড, এটাকে বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। আচ্ছা, তারপরে মাদাম কুরি আরো বেশি তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার করেন রেডিয়াম। তাহলে দেখতেই পাচ্ছেন একটা বিকিরণ মানে একটা রেডিও অ্যাক্টিভিটি হওয়ার ফলে 3টে কণা কিন্তু বেরোয়। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, জানার দরকার আছে। তারপর আমরা দেখি তেজস্ক্রিয় বিকিরণ থেকে কি কি নির্গত হয়। আলফা কণা, এটি একটি ধনাত্মক তড়িৎধর্মী কণা। কি কি বেরিয়েছে তার একটা ব্যাখ্যা দিয়েছি। এটা 2টি প্রোটন আর 2টি নিউট্রন আছে। অর্থাৎ আলফা কণার গঠন হিলিয়াম পরমাণুর মতো। আলফা কণা উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্যাসকে আয়নিত করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মোটা কাগজের মধ্যে দিয়ে যেতে পারে না, তড়িৎ চুম্বক ক্ষেত্রে তারা বিক্ষেপিত হয়। আলফা কণার গতি আলোর 201 না, এটা 1/20 একটা দাঁড়ি। অ্যামিডিকিউরিয়াম একমাত্র কণা যেটা আলফা কণা নির্গত করে, মানে শুধু আলফাই আর কি রেডিয়েট করে, অন্য কিছু না। বিটা হচ্ছে এক ধরনের ইলেকট্রন কণা। কিছু তেজস্ক্রিয় পরমাণু সাধারণ ইলেকট্রন কণা বিকিরণ করে থাকে, আর কিছু তেজস্ক্রিয় পরমাণু বিটা রশ্মি রূপে পজিট্রন বিকিরণ করে। পজিট্রনটা কি? ধনাত্মক আধান বিশিষ্ট
ইলেকট্রন কণা, পজিটিভলি চার্জ ইলেকট্রনস বলা হয় পজিট্রনকে। তারপরে আমরা দেখি গামা রশ্মি। গামা রশ্মির বিকিরণ বিভিন্ন পদ্ধতিতে ঘটে থাকে। অনেক সময় আলফা বিটা কণারূপে নিউক্লিয়াসে সব শক্তি নিঃসরণ ঘটে না, এবার নিউক্লিয়াস থেকে বেরোয় কেন, তার কারণ নিউক্লিয়াসটা অস্থির হয়ে থাকে। সবসময় চেষ্টা নিউক্লিয়ার মানে যে কোনো পরমাণুর মানে যেটাকে বলে নিউক্লিয়াস, সে সবসময় চেষ্টা করে সুস্থির অবস্থা হচ্ছে। তো যাই হোক, আলফা বিটা কণারূপে শক্তি নিঃসরণ করে যাচ্ছে। আলফা বিটা নিঃসরণের পরও নিউক্লিয়াস সুস্থির অবস্থা থেকেও বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ কিনা সুস্থির হয় না। গামা রশ্মি নিঃসরণে তখন গামা রশ্মি রূপে শক্তিটাকে নিঃসরণ করে। গামা রশ্মিটা এক্স এর মতনই, তবে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ছোট, অর্থাৎ ভেদন ক্ষমতা ও ভেদ্য ক্ষমতা খুব বেশি। সব থেকে বেশি ভেদন ক্ষমতা হচ্ছে এই আলফা বিটা গামার মধ্যে গামা রশ্মি। আচ্ছা, গামা রশ্মি সব থেকে শক্তিশালীও বটে। এক্স রে পরমাণুর বাইরে শক্তি পরিবর্তনের ফলে নির্গত হয়, আর গামা রশ্মি কিন্তু পরমাণুর কেন্দ্র থেকে নির্গত হয় আলফা বিটার মতো। গতিবেগ আলোর গতির সমান। রেডিয়াম বিকিরণ করে আলফা বিটা গামা তিনটি কণা, মানে রেডিয়াম থেকে আলফা বিটা ও গামা তিন ধরনের কণাই নিঃসরণ হয়। কোবাল্ট কেবলমাত্র গামা রশ্মি নির্ধারণ করে। এরা প্রচুর উদাহরণ আছে, তা আমাদের দু তিনটে জানলেই হবে। এবার আমরা টাইপস অফ রেডিয়েশনের এই নিচের ছবিটা দেখবো। একটু বেশি নিচে চলে গেলাম আমরা। হ্যাঁ, এই ছবিটা তো দেখুন, আপনি বুঝতে পারছেন আমি শিওর, যেটা হচ্ছে আলফা, এটা বিটা, এটা গামা, আর এটা হচ্ছে, আমি বুঝতে পারছি দেখিনি একবার, এটা হচ্ছে নিউট্রন রেজ। তো দেখতেই পাচ্ছেন আলফা কণা এই প্রথমে ক্ষেত্রটি আটকে যাচ্ছে। প্রথমেরটা হচ্ছে একটা পেপার স্টপস আলফা রেজ। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম শিট। অ্যালুমিনিয়াম শিট গামা রেটাকে স্টপ করে দেয়, মানে দেখুন গামা রেটা সেকেন্ড ওপর থেকে। থার্ড হচ্ছে থিক লেয়ার স্টপস এক্স রে আর গামা রেজ। আর ওয়াটার অর কংক্রিট স্টপস নিউট্রন রেজ। অর্থাৎ কাগজে আলফা কণা আটকে যাচ্ছে, অ্যালুমিনিয়ামে বিটা কণা আটকে যাচ্ছে, থিক লেয়ারে মানে অ্যালুমিনিয়ামের হয়তো থিক লেয়ার, সেখানে গামা কণা আটকে যাচ্ছে। কিন্তু এই নিউট্রন রেজ যেটা আছে সেটা একমাত্র জল বা এরকম থিক লেয়ারের দেওয়াল ছাড়া আটকাচ্ছে না। এইটাই হচ্ছে। আর এই দেখুন, মানুষকে ভেদন ক্ষমতা রয়েছে হচ্ছে এক্স রে আর গামা রে। এক্স রে দিয়ে আমরা ছবি টবি তুলি, আর গামা রে কিন্তু খুব ক্ষতিকারক, মিউটেশন শুরু করে দেয় কোষের মধ্যে। বিটারেও কিছুটা মানুষকে ভেদ করতে পারে, আলফা রে একদম পারে না। সুতরাং এখান থেকে একটা প্রশ্ন আসে। এবার আমরা একটা হাফ লাইফের ব্যাপারটা আলোচনা করবো। আগে হাফ লাইফ জিনিসটা কি দেখে নিই, আগে এটা দেখে নিই। ছবিটা কোনো কারণে আগে চলে এসেছে আর কি। তেজস্ক্রিয় ক্ষয় ও অর্ধজীবন, মানে ভয়ঙ্কর বাংলা আর কি এটাকে বলে, রেডিও অ্যাক্টিভ ডিকে অ্যান্ড হাফ লাইফ। তেজস্ক্রিয়তার কারণে একটি পদার্থ নিউক্লিয়াস থেকে অন্য পদার্থের নিউক্লিয়াসে পরিণত হয়, মানে একটা পদার্থ আরেকটা পদার্থে পরিণত হয়। এই পদ্ধতিতে মূলত পারমাণবিক বিকিরণের মাধ্যমে শক্তি নিঃসরণ ঘটে। এই ক্ষয়টি নিজের নিয়মে ঘটে, এটা বাহ্যিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না, মানে তাপ চাপ এসব দিয়ে। ইউরেনিয়াম থোরিয়াম স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ করে থাকে, তাই পৃথিবীতে তেজস্ক্রিয়তা ঘটেই থাকে। পরমাণু চুল্লিতে এই কৃত্রিমভাবে তেজস্ক্রিয় ক্ষয় ঘটানো হয়, মানে যেটাকে বলা হয় ডিকে। বৈজ্ঞানিকরা তেজস্ক্রিয় ক্ষয় মাপেন সময়ের একক, যেটাকে তারা অর্ধজীবন বা হাফ লাইফ বলে। হাফ লাইফ হলো সেই পরিমাণ সময় যাতে একটি তেজস্ক্রিয় পরমাণু বিকিরণ করতে করতে অন্য পরমাণুতে অর্ধেকে পরিণত হয়েছে। আচ্ছা, আমরা যেমন এটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরি একটি তেজস্ক্রিয় পরমাণু মিনিটে 5% ক্ষয় পাচ্ছে, অর্থাৎ 1 মিনিট পরে বাকি থাকবে কত? যদি প্রথমে পরমাণুটা 100% থাকে বা 100 গ্রাম থাকে, 1 মিনিট পরে 5% বাদ যাবে। 100 × 5/100 = 95 থাকবে। আমরা ছেলে মানে অঙ্ক করতে গিয়ে ভুল কি করে, তারা ভাবে প্রত্যেক মিনিটে 5 করে কমছে, তাহলে 20 মিনিটে পুরোটাই চলে যাবে। তা নয়, কিন্তু পরের মিনিট কিন্তু মোট কত? 95 সংখ্যা। পরের মিনিটে 95 এর 5% বাদ যাবে, অর্থাৎ 2 মিনিট পরে মানে এই পরমাণুটা থাকবে হচ্ছে 90.25। এইভাবে আস্তে 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 চলতে থাকবে। তো এটা আমরা আগের ছবিটা একটু দেখে নিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। হ্যাঁ, তো এই দেখুন কোবাল্টের হাফ লাইফ দেখানোর চেষ্টা করেছি। তো এখানে দেখুন 100 বছরে আমি ধরে নিই এটা হবে, হাফ লাইফ মানে 50 বছর হলো। তাহলে 50 বছরে নীলটা মানে হচ্ছে অর্ধেক ক্ষয়ে চলে গেছে, তার অর্ধেক রয়েছে। তাহলে 50 বছরের হাফ লাইফ কি হবে? আবার ধরুন 5.3 বছরে 50 মানে হাফ লাইফ কতক্ষণে আসছে? 100 থেকে 50 আসছে হচ্ছে 5.3 বছর। অর্থাৎ এই 50% আবার হাফ লাইফ কত হবে? 25, সেটা আবার 5.3 বছর আসবে। এই 25টা আবার হাফ আসবে 12.5,
দেখুন 5.3 5.3 করে গুনতে গুনতে আসছে। এইটা আবার 6.25 মানে 2 আসছে, সেটা আবার 5.3 5.3 যোগ হচ্ছে। যতক্ষণ এটা হাফ লাইফ মানে আফটার মেনি হাফ লাইফ এটা গিয়ে পুরোপুরি অন্য মডেলে রূপান্তরিত হচ্ছে। নর্মাল অঙ্কের মতন কিন্তু অঙ্কটা হবে না। আশা করি আমি বোঝাতে পারছি। আচ্ছা, এবার আমরা ছবিটা দেখছি। এটা হচ্ছে একটি পারমাণবিক শক্তি কেন্দ্র। এখানে এরকম ভাবে চুল্লি থেকে সব বেরোয় ধোঁয়া টোয়া। আচ্ছা, একটুখানি দেখে নিই। পারমাণবিক শক্তি হচ্ছে প্রায় সমগ্র পরমাণুর ভর ওই পরমাণু কেন্দ্রে জমা থাকে। একটি শক্তিশালী বল সমগ্র কেন্দ্রকে একসাথে আটকে রাখা, বেঁধে রাখে। তাই পরমাণুতে শক্তি পেতে হলে দুটি পদ্ধতি ব্যবহার করা। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, যেটাকে বলা হচ্ছে পরমাণু বিভাজন পরমাণু কেন্দ্রকে, আর হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, যে পরমাণুকে সংযোজন বলা হয়। আমরা ছবিটা বোঝানোর চেষ্টা করছি। দেখুন, ফিশন মানে হচ্ছে এই যে পরমাণু কেন্দ্র রয়েছে এর উপর একটা নিউট্রনের বম্বার্ডমেন্ট হলো, বা এটা কোনোভাবে অস্থির হয়ে গেল। সাধারণত নিউট্রন যখনই পরমাণু কেন্দ্রকে যাবে এটা অস্থির হয়ে যাবে এবং এটা ভাঙতে শুরু করবে। ভাঙতে ভাঙতে যখনই ভাঙবে তখন নিউট্রন কণা বেরোবে। দেখুন, এই যে নিউট্রন কণা বেরোচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই দুটো আবার পরমাণু কেন্দ্রটা ভাগ হয়ে যাচ্ছে। যখনই এই নিউট্রন কণাটা বেরোচ্ছে, এটা না প্রচন্ড গতিশক্তিতে কণাগুলো বেরোয় আর গামা হিসাবে শক্তি বেরোয়। তো এইটাকে ফিশন বলে। এখানে পরমাণু বোম, নিউক্লিয়ার রিঅ্যাক্টর এই জিনিসটি চলে। আর ফিউশন কি, দুই বা ততোধিক পরমাণু কেন্দ্রককে আমরা একসঙ্গে যদি যোগ করি তাহলে কি হবে, দুই বা ততোধিক হালকা মৌলকে যদি এক পরমাণু যোগ করা হয়, যোগ করতে গেলে পদার্থটাকে সান্দ্র বা প্লাজমা অবস্থায় থাকতে হবে এবং সেখানে প্রচন্ড পরিমাণ এক্সেসিভ হিট দরকার। হিট না হলে ফিউশন হবে না। যখন এই হিট দরকার ফিউশন হচ্ছে, এবং আমরা বিজ্ঞানীরা না কৃত্রিমভাবে এটা করতে পারে, কিন্তু বিজ্ঞানীরা কৃত্রিমভাবে এটা করতে পারে না। তখন যে পরিমাণ হিট এতে লাগবে সেই পরিমাণ হিট কোনো পাত্রের মধ্যে রাখলে সেই পাত্রটা থাকবে কিনা সেটা এখনো আমরা বানাতে পারিনি। তো এটা হচ্ছে ফিউশন আর ফিশন। পরীক্ষা সাধারণত প্রশ্ন আসে যে সূর্যে কি হয়। দেখুন, সূর্যের তাপ আছে, ফিউশন হয়। হাইড্রোজেন বোমায় ফিউশন হয়। আর ফিশন কোথায় হয়, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে বা পরমাণু বোমায়। পরীক্ষায় কিন্তু এই দুটো জিজ্ঞেস করবেই খুব ভালোভাবে। ছবি আছে, পড়ে নিলেন। যেটা একটু আগে বললাম ওইগুলোই এখানে লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমরা পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের একটা ছবি দেখবো এবং জিনিসটা বুঝবার চেষ্টা করবো। তো বিদ্যুৎ কেন্দ্রের অংশটি হল পারমাণবিক চুল্লি। তারপর হচ্ছে চুল্লির মধ্যে কি, তার মধ্যে ভেসেল বা যেটা থাকে তার মধ্যে কোর, আর তিন হচ্ছে নিয়ন্ত্রণ দণ্ড বা কন্ট্রোল রড। তো চুল্লির পাত্রটা একসঙ্গে ধরে রাখি। চুল্লির বিল্ডিংটা বেসমেন্টে থাকে। পাত্রটা 15 সেন্টিমিটার মোটা দেওয়া আছে। এখানে স্টিল লিখেছিলাম, কোনো কারণে স্টিলটা গায়েব হয়ে গেছে। কিছু স্টিল পাইপ চুল্লির সাথে যুক্ত থাকে। দেখুন, এই যে স্টিল পাইপ চুল্লির সঙ্গে যুক্ত রয়েছে, আবার এই পুরোটা একটা স্টিলের 15 ইঞ্চি দেয়াল দিয়ে ঘেরা রয়েছে। এটা হচ্ছে পাত্র। এই দেখুন কন্ট্রোল রড, কন্ট্রোল রড গুলো দেওয়া হয়। কন্ট্রোল রড দিয়ে কি হয়, যখনই একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের রিঅ্যাকশন ঘটে, বিক্রিয়া ঘটে, তখনই না ফ্রি নিউট্রন প্রচন্ড স্পিডে বেরোতে থাকে। কিন্তু প্রচন্ড স্পিডে ফ্রি নিউট্রন বেরোলে সেগুলো কাজ হয় না। সেগুলোকে না এই কন্ট্রোল রডস দিয়ে না হালকা করা হয়, মানে একটু যেটা হালকা করা হয় বলতে একটু স্পিডটা কমানো হয়। বা অনেক সময় কুল্যান্ট বা মডারেটর দিয়েও করা হয়, মানে যেটাকে হালকা করা, যেটাকে গতিটাকে কমানো করা হয়। তো তার ফলে আবার যদি ধরুন আমরা নিউক্লিয়ার রিঅ্যাকশনটা কমাতে চাই, তখন আমরা কন্ট্রোল রডগুলো বার করে দিই। এইভাবে জিনিসটা চলতে থাকে। পুরো ডিটেলসে লেখা আছে, ছবিটা এখানে আপনি দেখে নিচ্ছেন, আর আমরা ডিটেলসটা নিচে এখানে লিখে দিচ্ছি। দেখুন, জল ও বাষ্প আসতে পারে, যাতে জল ও বাষ্প আসতে পারে। তার মানে কি, এই যে প্রচন্ড পরিমাণ গতিশক্তি ফলে যে তাপ উৎপন্ন হচ্ছে, সেটা জল ও বাষ্পের মাধ্যমে স্টিমের মাধ্যমে আসছে। এখানে টারবাইন ঘুরে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে এবং এখান থেকে ইলেকট্রিসিটি যাচ্ছে। এইভাবে জিনিসটা হয়। নিউক্লিয়ারের কোর, এটা কোর আমরা আলোচনা করেছি যে কোর, এই স্থানটি পারমাণবিক জ্বালানি থাকে, এখানে পরমাণু বিভাজন ঘটে। এই অংশটি চুল্লি বা রিঅ্যাক্টরের একদম নিম্নভাগে থাকে। এই যেটা দেখতে পাচ্ছেন, ফুয়েলিং মেশিন, তারপর হচ্ছে হেভি ওয়াটার কুল্যান্ট হিসাবে, এই ধরনের জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কন্ট্রোল রড একটু আগে বুঝিয়েছি, সাধারণত বোরন বা ক্যাডমিয়াম থাকে বা অনেক কিছু থাকে। চেন রিঅ্যাকশন কি জিনিস বুঝিয়ে দিয়েছি, যেটা আমরা বলছিলাম। মডারেটর দিয়ে এবং স্লো নিউট্রন, এটা ফার্স্ট নিউট্রন। এটা কালারটা আমি আশা করি এটা ইয়েলো দেওয়া, তো আপনারা হয়তো বুঝতে পারছেন না। তো যখন এই মডারেটরের মধ্যে দিয়ে আসে তখন এটা আবার স্লো নিউট্রনে পরিণত হয়, দিয়ে কাজগুলো হয়। এটা প্রচন্ড ফাস্ট নিউট্রন, এই হলুদ হলুদগুলো আসছে এই দেয়ালের মধ্যে দিয়ে যাওয়ার পর যখন এই দিকটাই বেরোচ্ছে তখন এটা স্পিড কমে যাচ্ছে। দেয়াল বলতে এটাকে মডারেটর বলা হচ্ছে। দেখে নেবেন, একটু পড়ে নেবেন এই জিনিসগুলো।
তাহলেই হবে, যেটা একটু আগে বোঝালাম। নিউক্লিয়ার ফিউশন বা ফিশন যেটা আছে, ফিউশন পরমাণু সংযোজন, দুটি হালকা ওজনের পরমাণু একসাথে যুক্ত একটু ভারী মৌলের পরমাণু গঠন করে, তাকে সংযোজন বলে। উৎপন্ন নিউক্লিয়াসের ওজন কিন্তু ওই দুটি পরমাণু নিউক্লিয়াসের সমৃদ্ধ ওজন থেকে কম হয়, যেটা আমি সূর্যের ক্ষেত্রে বলছিলাম। তখন ওই হারিয়ে যাওয়া ভর, যেটা দুটো ছোট ছোট মানে অল্প মানে হালকা নিউক্লিয়াস মিলে একটা নিউক্লিয়াস গঠন হলো, তাহলে দুটো মিলিয়ে তো ওই নতুন যেটা গঠন হলো সেটা হওয়া উচিত ওজনটা, কিন্তু অতটা ওজন হয় না, কিছুটা কম হয়। সেই ওই যে ভরটা হারিয়ে যায়, সেই ভরটাই শক্তিতে পরিণত হয়। এখানে ওই E=mc² এর সূত্রের গল্পটা চলে আসবে। তো যাই হোক আছে তিন পারমাণবিক বোমা এখানটা লেখাটা উচিত না, এখানে লেখা উচিত ফিশনের জন্য, নিউক্লিয়াস ফিশনের জন্য 3 ধরনের পরমাণু ব্যবহার হয়, ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 238 আর Pu 239। আর যা যা আছে এর যা ব্যবহারগুলো আছে, হ্যাঁ এর যে ব্যবহারগুলো আছে এগুলো একটু দেখার বিষয় আছে, কি কি জিনিস হয় না হয় এই সমস্ত। আর যখন নিউক্লিয়ার এক্সপ্লোশন হয় তখন ব্লাস্ট ওয়েভ আসে, প্রথমে একটা প্রচন্ড ভয়ঙ্কর ব্লাস্ট ওয়েভের ফলে সেই যে স্প্লিন্টার বা ছোট ছোট কণা বেরোয়, সেগুলো মানুষের ক্ষতি করে। তারপর সেখান থেকে প্রচুর পরিমাণে একটা থার্মাল ওয়েভ, যেটা একটা বড় মেঘের মতো, মানে আগুনের মতো মেঘ আর কি, মতন অত বড় আগুনের মেঘ, ইনিশিয়াল নিউক্লিয়ার রেডিয়েশন, রেসিডুয়াল রেডিয়েশন, আর্লি ফল আউট, এইগুলো হয়ে থাকে। তো আমাদের পরীক্ষায় যতটুকু লাগবে আমরা আলোচনা করেছি। এবার ভিডিওটা সম্পর্কে আরো কোনো তথ্য বা কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।